আজকে তোমাদের ভূগোল ক্লাসে নদীর পরের অংশটা করাবো। আর এই অংশটা তোমাদের বইতে অনেক কিছুই নেই, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে বা জানা দরকার, সেই জন্য আমি বলছি, সেগুলো তোমরা প্রয়োজনে খাতায় তুলে রাখবে। নদীর সাধারণ বৈশিষ্ট্য, মানে নদীর কি কি বৈশিষ্ট্য হয়। প্রথম হচ্ছে, নদী ভূমির ঢাল বরাবর একটি নির্দিষ্ট খাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ নিচু অংশ দিয়ে প্রবাহিত হয়। দুয়ে, নদী প্রকৃতি সৃষ্ট জলধারা, যা সাধারণভাবে সাগর বা মহাসাগরে গিয়ে মিলিত হয়, অর্থাৎ মোহনা অংশ একটা থাকে। তিনে, নদী তার গতিপথে ক্ষয়, বহন, সঞ্চয় এই তিন প্রকার কাজ করে থাকে এবং বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে। চারে, নদীর সাথে বিভিন্ন জলধারা এসে মিলিত হয়, অর্থাৎ উপনদী, এবং প্রধান নদী থেকে জলধারা বেরিয়ে যায়, অর্থাৎ শাখা নদী। এইগুলো হচ্ছে থাকা মানে নদীর বৈশিষ্ট্য। তারপর নদী কি কি কাজ করে, এটা তোমাদের বইতে রয়েছে। নদী প্রধানত তিন প্রকার কাজ করে থাকে। প্রথম হচ্ছে ক্ষয় কাজ। নদী মূলত বয়ে যাওয়া একটা জলধারা। নদী ও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এটাই নদীর ক্ষয় কাজ। তাহলে প্রথম কাজটা হলো নদীর ক্ষয় কাজ। তারপর দ্বিতীয়ত হচ্ছে বহন কাজ। ক্ষয় করা পদার্থগুলো, অর্থাৎ এইসব নুড়ি, কাঁকর, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে, এটা নদীর বহন কাজ। তারপর 3 নম্বরে সঞ্চয় কাজ। কোথাও স্রোত কমে গেলে এইসব পদার্থগুলো নদীর পাশে বা নদীর মধ্যে বাধা পেয়ে জমা হতে থাকে, এটাই নদীর সঞ্চয় কাজ। তাহলে নদী প্রধানত 3 প্রকার কাজ করে, এটা হলো। তারপর এই যে কাজ করে নদীর, তার শক্তি কোথা থেকে আসে, কিভাবে নদীর শক্তি পেয়ে থাকে। নদীর শক্তির উৎসগুলো হলো, প্রথম ভূমি ঢাল। পয়েন্ট করা আছে, তোমরা এগুলো তুলবে অবশ্যই। ভূমির ঢাল বেশি হলে নদীর শক্তি বেশি হয়, আর ভূমির ঢাল কম হলে নদীর শক্তিও কমে যায়। অর্থাৎ কি, এই যে পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের চারপাশের যে ঢালটা খুবই খাড়া থাকে, খাড়া ঢালে জল যত উপর থেকে নিচে নামবে, মানে জোরে পড়বে, তাতে হচ্ছে ক্ষয়টা বেশি হবে, শক্তি পায়। তারপরে 2, জলের পরিমাণ। নদীতে জলের পরিমাণ বেশি হলে নদীর শক্তি বাড়ে, অন্যদিকে জলের পরিমাণ কমলে নদীর শক্তি কমে। যেমন নদীতে বর্ষাকালে জলের পরিমাণ বাড়লে কি হয়, স্রোতটা বেশি থাকে, আবার বর্ষাকাল ছাড়া অন্য ঋতুতে নদীর জলের পরিমাণ কমে গেলে তার কার্যক্ষমতাও কমে। 3 হচ্ছে নদীর গতিবেগ। নদীর গতিবেগ বেশি হলে নদীর শক্তিও বেশি হয়, আর গতিবেগ কম হলে নদীর শক্তিও কম হয়। 4, বাহিত বোঝার পরিমাণ, মানে বহন করা বোঝার পরিমাণ থাকলে কম বেশি হলে কি হবে, নদীবাহিত বোঝার পরিমাণ বেশি হলে নদীর শক্তি কমে যায়, আর নদীবাহিত বোঝার পরিমাণ কমলে নদীর শক্তি বেড়ে যায়। এই পাশের ছবিটাতে দেখো, এটা তোমাদের বইতে রয়েছে। এই যে নদীকে শক্তি দেয়, কোন কোন কাজগুলো নদীকে শক্তি দেয়, ভূমির ঢাল, নদীতে জলের পরিমাণ, জলের গতিবেগ, আর বাহিত বোঝার পরিমাণ। এটা তোমাদের বইতে নেই, জায়গাটা করবে। তারপরে এই শক্তি দিয়ে নদী যে যে কাজ করে, এখানে নদী ক্ষয় কাজ, তারপরে এখানে নদী হচ্ছে বহন করে নিয়ে চলে, তারপরে সমস্ত রকম বাধা অতিক্রম করে চলে। এইটা শক্তির সঙ্গে কি কি কাজ করে সেটা বলা রয়েছে।
তারপরে নদী প্রবাহ বা গতি। একটা আদর্শ নদীর কি কি গতি থাকে? 3টা গতি বা প্রবাহ থাকে আদর্শ নদীর ক্ষেত্রে। একে হচ্ছে নদীর উচ্চ প্রবাহ বা পার্বত্য গতি, 2 হচ্ছে নদীর মধ্য প্রবাহ, 3 হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। যেটা তোমাদের বইতে রয়েছে, এইখানে একটা উদাহরণ হিসেবে মানুষের জীবনের সঙ্গে তুলনা করে এই নদীর উচ্চ মধ্য নিম্ন গতির দেওয়া আছে। এইখানে উচ্চ প্রবাহ অর্থাৎ কৈশোর বয়সে যে মন চঞ্চল অস্থির থাকে অর্থাৎ নদীর উৎস, সেটা উচ্চ প্রবাহতে রয়েছে। আর পরিণত বয়সে, মানুষের পরিণত বয়সে যেমন কি বলা হয় শান্ত, সেইটা মধ্য প্রবাহ। আর বার্ধক্য, মানুষের বার্ধক্য জীবনে নিম্ন প্রবাহ অর্থাৎ গতি বা কাজের ক্ষমতা অনেক কম হয়। গঙ্গা নদীকে আদর্শ নদী কেন বলা হয়? ভারতের প্রধান নদী গঙ্গা। এই গঙ্গা নদীর প্রবাহ পথে 3টা গতি লক্ষ্য করা যায়। প্রথম গতি সেটা হচ্ছে পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি। এটা রয়েছে গঙ্গা নদীর উৎস থেকে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত তার উচ্চ গতি। তারপরে সমভূমি বা মধ্য প্রবাহ যেটা রয়েছে, এটা বহন কার্য প্রধান সমভূমি প্রবাহ বা মধ্যগতি, যেটা হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় পর্যন্ত। তারপর নিম্ন প্রবাহ যেটা সঞ্চয় কার্য প্রধান বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি, সেটা রয়েছে রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। এই 3টা গতি গঙ্গা নদীতে রয়েছে বলে গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। আচ্ছা, এই গতির সঙ্গে নদী কি কি কাজ করে আর কি ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, এটা তোমরা ছবিতে ভালো করে দেখে নাও, মনে রাখতে সুবিধা হবে। এইখানে হচ্ছে পার্বত্য প্রবাহ, যেটা উচ্চ গতি বলা হলো। এই উচ্চ গতিতে যেটা ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো হচ্ছে গিরিখাত, জলপ্রপাত, খরস্রোতা থাকে। এটার প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ, তার সঙ্গে কিছুটা বহন। এখানে ছবি করা আছে যে এই ভূমিরূপটা এখানেও দেওয়া আছে কি কি হয়। তারপরে 2 সমভূমি প্রবাহ বা মধ্যগতি, এখানে হচ্ছে প্রধান কাজ বহন আর সঞ্চয়। এখানে যেটা ভূমিরূপ নদী বা প্লাবনভূমি বা অশ্বক্ষুতির হ্রদ, এখানে এইটা এই ধরনের হচ্ছে এই ছবিটা। তারপরে 3 রয়েছে বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি, যেখানে প্রধান কাজ অবক্ষেপণ। এখানে ক্ষয় আর বহন হয় না, অবক্ষেপণটাই বেশি হয় অর্থাৎ সঞ্চয়, যেটা এটা বদ্বীপ ও খাড়ি পলি সঞ্চয় হয়ে এই ভূমিরূপগুলোর সৃষ্টি হয়। এইবার আমরা এই যে 3টি গতি বা প্রবাহ রয়েছে তার মধ্যে নদীর উচ্চ গতিটা পড়ব। পার্বত্য অঞ্চলে যেখানে নদীর উৎপত্তি হয় সেখান থেকে সমভূমিতে নেমে আসার আগে পর্যন্ত নদীর গতিপথকে পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি বলে। প্রকৃতপক্ষে নদীর সমগ্র গতিপথের যতটা অংশ পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলে পার্বত্য প্রবাহ। পার্বত্য প্রবাহে ভূমির ঢাল খুব বেশি থাকে এবং নদী প্রবল বেগে প্রবাহিত হয়। এই জন্য নদীর পার্বত্য প্রবাহের আরেক নাম হলো উচ্চ গতি। কাকে বলে? এটা হলো যেমন গঙ্গা নদীর উচ্চ গতিটা কতটা রয়েছে, যেটা আগেও বলা হলো, সেটা তোমরা দেখে নেবে। তারপরে উচ্চ গতির বৈশিষ্ট্য অর্থাৎ কি কি থাকে উচ্চ গতিতে। প্রথম হচ্ছে উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্তটাই উচ্চ প্রবাহ। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয় কাজ। এই প্রবল জলস্রোতের আঘাতে
নদীর গতিপথে বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে বা লম্ফদান প্রক্রিয়ায় এগিয়ে চলে। নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড় পাথরগুলো নদীর জলের তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, অর্থাৎ নদীর নিচের তলদেশের ক্ষয় বেশি হয়, তাই উচ্চ গতিতে নদীর নিম্ন ক্ষয় বেশি হতে থাকে। আচ্ছা, এরপরে আমরা উচ্চ প্রবাহে ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আমরা জানবো, আর এইটার সঙ্গে সঙ্গে অবশ্যই ছবিগুলো তোমরা খাতায় করবে। একে হচ্ছে যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আই আকৃতির ভূমিরূপ। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকাটি দেখতে ইংরেজি আই অক্ষরের মতো, তাই এই ধরনের ভূমিরূপটাকে বলা হয় আই অক্ষরের ভূমিরূপ। তারপরে যে ভূমিরূপ সেটা হচ্ছে ভি আকৃতির। নদীর ঊর্ধ্ব বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অধিক থাকায় নদীগুলো প্রবল বেগে নিচের অংশ অর্থাৎ নিম্নক্ষয় করে। এইরূপ নিম্নক্ষয়ের কারণে নদী উপত্যকাগুলি যেমন একদিকে গভীর হয়ে ওঠে, তেমনি বৃষ্টিপাতের প্রভাবে কিছু পরিমাণ পার্শ্বক্ষয়ও হয়, অর্থাৎ দুপাশের ঢালে কিছুটা ক্ষয় হয়। দুপাশের ঢালে আই আকৃতির ভূমিরূপের উপর দুপাশের পাড় বা ঢাল ক্ষয় হওয়ার জন্য দুদিকটা ভেঙে যায়, ফলে নদী উপত্যকাকে পূর্বাপেক্ষা চওড়া হয়, অর্থাৎ ভি আকৃতির ভূমিরূপ ধারণ করে। এই যে আই বা ভি আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি এটাকে বলা হয় গিরিখাত। আর বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে এই রকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। যে ভূমিরূপ যেগুলো বলা হলো, এটা দেখো আই আকৃতির ভূমিরূপ সৃষ্টি হলো, এই যে এইখান থেকে সোজা দুপাশে কিন্তু ক্ষয়টা কম। আবার ওই আই আকৃতির ভূমিরূপে যদি জলের পরিমাণ বেশি হয় তখন দুদিক থেকে জল যখন নিচের দিকে গড়িয়ে আসে তখন পার্শ্বক্ষয় হয়, অর্থাৎ পাড়গুলো ক্ষয় হওয়ার জন্য সেই আই আকৃতিটা তখন ভি আকৃতির ভূমিরূপে পরিণত হয়। এই ছবিগুলো অবশ্যই করবে। তারপরে জলপ্রপাত, যে ভূমিরূপ রয়েছে জলপ্রপাত। নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, অর্থাৎ উচ্চতাটা বেড়ে যায়। আর নদী শক্ত পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ে নিচের দিকে, জলের স্রোতটা নিচে পড়ার ফলে এই নিচের অংশে জলপ্রপাতের সৃষ্টি করে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত, যেটার উচ্চতা রয়েছে 260 মিটার। এইখানের এই যে ছবিটা দেখো, যে এইখানে নরম এবং কঠিন শিলা, এখানে কঠিন শিলা আর নিচে নরম শিলা। জলের স্রোতে শিলাটা কঠিন হওয়ার জন্য এই অংশটা ক্ষয় না হয়ে নিচের নরম শিলাটা জলের আঘাতে খুব তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে, এবং সেই ক্ষয়টা ক্রমশ নরম এর এই দিকের অংশটাকে ক্ষয় হতে শুরু করে, ফলে এই অংশটা জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। আবদ্ধ শৈলশিরা। পার্বত্য অঞ্চলে অনেক সময় কঠিন শিলাগঠিত পাহাড় বা শৈলশিরা সমূহ নদীর গতিপথে এমনভাবে বাধার সৃষ্টি করে যে সেই বাধা এড়াতে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। পরপর শৈলশিরাগুলোকে দূর থেকে দেখলে নদীটির গতিপথ আড়াল হয়ে যায় এবং মনে হয় যেন ওগুলি আবদ্ধ হয়ে আছে, একে বলে আবদ্ধ শৈলশিরা। এই যে দেখো এখানে অনেক পাহাড়, যেটা একসঙ্গে শৈলশিরা বলা হয়। আর এটার এই ঢালু অর্থাৎ নিচু খাদের মধ্য দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু দূর থেকে এটাকে দেখলে যেন এগুলো সব আবদ্ধভাবে রয়েছে,
এই জন্য এটাকে আবদ্ধ শৈলশিরা বলে। আজকে এই পর্যন্তই পড়বে।